নদীমাতৃক দেশ আমাদের এই প্রান্তীয় বাংলাদেশ। নদীই আমাদের দেশের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কি নেই আমাদের এই দেশে, বর্ষায় যেন নদীগুলো তার আসল রূপ ধারণ করে। এই সব কিছু মিলেই গঠিত আমাদের প্রান্তীয় বাংলাদেশ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটি সবুজ ক্যানভাস দান করে দিয়েছে। আমি এমন একটি জায়গা দিয়ে যাইতেছি, আসলে আপনাদেরকে কোন কোন দিকটা দেখাবো এবং কোন দিকটা না দেখাবো আমি এইটাই ভাবতে পারতেছি না। মানে এতটা সুন্দর চারদিকে। যদি আমরা আপনাদের একটু দেখাই, এই হচ্ছে আমার বাম পাশের পরিবেশ। আর ও, সুবাহান আল্লাহ, আসলে ধারণার বাইরে কতটা সুন্দর দেখুন। আর এই হচ্ছে আমার ডান পাশের পরিবেশ, এতটাই সুন্দর। আর আমি যে দিক দিয়ে আসলাম এইটা এদিকে। আর এটা আমি কেমনে আপনাদের বাসায় বুঝাবো, এতটা সুন্দর। আসলে ভ্রমণ যদি আমরা কেউ না করি তাহলে এই বাংলাদেশের সৌন্দর্য বা যে কোনো জায়গার একটি সৌন্দর্য এটা বোঝা আসলে সম্ভব নয়। তো চলুন আমরা আরো সামনে এগিয়ে যাই। পাখির কিচিরমিচির আর বাজারের কোলাহল সব মিলেমিশে যখন প্রকৃতির কাছে গিয়ে দাঁড়ায়, তখন যেন মনটা শান্ত হয়ে যায়। বন্ধুরা, আমি কিন্তু আমাদের গ্রাম থেকে ৬-৭ কিলোমিটার দূরে চলে আসছি, কিন্তু এখন আমার মনে কোনো অনিচ্ছা কাজ করছে না। অনিচ্ছা কিভাবে কাজ করবে? এরকম সৌন্দর্য যদি চারদিকে থাকে তাহলে অনিচ্ছা হওয়ার কোনো কারণেই আসে না। এত সুন্দর একটি জায়গা দিয়ে আমি যাইতেছি, যা আল্লাহর সৃষ্টি সবুজ ক্যানভাস। জাস্ট ওয়াও, কতটা সুন্দর! সুবাহান আল্লাহ, আল্লাহ তাআলা যে কতটা সুন্দর করে আমাদের পৃথিবীটিকে সাজিয়েছে এটা ধারণার বাইরে। দেখুন, একটু যদি দেখায় আপনাদের, ওই দেখুন নদীর ঢেউটা। আসলে এরকম সৌন্দর্য যদি আমরা উপভোগ করতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই এক্সপ্লোর করতে হবে এবং ঘুরতে হবে এই দেশটা। তাহলেই কিন্তু আমরা এরকম সৌন্দর্য উপভোগ করতে পারবো। আর দেখুন আমার দিকে চারপাশটা কতটা সুন্দর, চারপাশটা ঠিক এই একটা রোড দিয়েছে। আর একা যে কতটা শান্তি বন্ধুরা, এটা আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এইরকম একটা জায়গা, এরকম একটা পরিবেশে আমি একা দাঁড়িয়েছি আপনাদেরকে নিয়ে, আসলে কতটা সুন্দর। আন্টি, কি অবস্থা, কেমন আছেন? আন্টি, একটা সামনে একটা ব্রিজ আছে, ওটা কতটুকু দূর হইব? সামনে না? আচ্ছা, ঠিক আছে। তো উনি বললো এই কাছাকাছি ব্রিজের এসে পড়েছি, তো চলুন দেখি কতটা দূরে। সুবহানাল্লাহ। ও, মনটা মনে হয় বন্ধুরা এতক্ষণের যত ক্লান্তি ছিল সবটা মনে হয় একেবারে এক নিমেষেই মনে হয় ক্লান্তিটা দূর হয়ে গেল। ও, দেখুন কতটা সুন্দর। একটা ঘাটলা রয়েছে, আর এরকম নদীর পাড়ে দুপুর টাইম হলে কিন্তু ঠিক এই জায়গাটায়, এই ঘাটলাটায় অনেক মানুষ কিন্তু গোসলের জন্য আসতো। আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে এরকম একটা ছড়া রয়েছে, জানি না কোন ক্লাসে 4-5 হয়তো হইতে পারে, কিন্তু আমি এরকম অনেক পড়ছিলাম ছোট থাকতে। তো এইরকম একটা অবস্থা দেখুন। ও, কতটা সুন্দর! বন্ধুরা, চলুন আমরা আজকে আরও কিন্তু এক্সপ্লোর করবো, আপনাদেরকে আরও ঘুরবো। আমার ডান হচ্ছে ওদিকটায়, ওই যে ওদিকটা অনেকটা সুন্দর। আমরা একটু ওদিকে যাওয়ার ট্রাই করব, যদিও কখনো যাওয়া হয় না বা জানা হয়নি ওদিকে কি আছে। তো আমরা ওদিকটাই যাওয়ার চেষ্টা করব। তো চলুন, কথা না বাড়ি আমরা একটু ওদিকে যাই। বন্ধুরা, আমি এখন কোন জায়গা দিয়ে যাইতেছি এটা আসলে ধারণার বাইরে, অনেকটা সুন্দর। আপনাদের যদি একটু আমি সামনের দিকটা দেখাই, দেখুন সৌন্দর্যটা দেখে মনে হলো কিছু সময় বসে দেখি, কিন্তু তার হলো কই, সামনের দিকে এগিয়ে যেতে হবে যে। বন্ধুরা, চলতে চলতে প্রায় 10 কিলোমিটার আমি আগিয়েছি, কিন্তু এর মধ্যে একটাও মসজিদ পাইনি। কিন্তু আমি যেহেতু এটা একটা বেশি হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে বেশি বসবাস করে, তো হঠাৎ করে দেখি আমি এই মাইকটা দেখতে পাচ্ছি। এই মাইক দেখে আমি বুঝতে পারছি এটা মসজিদ, আর তার পাশেই আরও আমি শিওর হয়েছি এই যে ছোট্ট একটি মসজিদের কাজ চলতেছে, এই কারণে আমি একদম পুরোপুরি শিওর হয়েছি।
তো এই প্রত্যন্ত একটি অঞ্চলে এরকম সুন্দর একটি ছোট একটা মসজিদ, সুন্দর একটি গাছ, যা বিশ্রামের জন্য এটার ছায় উপযোগী বা যথেষ্ট। যদিও আজকে মেঘলা মেঘলা একটা আবহাওয়া, ঠিক এই এত সুন্দর দৃশ্যটা আমি চিন্তা করছি যেহেতু একটু রেস্ট নেব এই যাত্রার পথে, তো একটু সুন্দর দৃশ্য উপভোগ করি আর আমি একটু বিশ্রাম নেই। তো এই জন্যই এই জায়গাটায় আমি আর কি দাঁড়িয়েছি এবং আপনাদেরকে একটু দেখাই যে তো বন্ধুরা, আমি ইতিমধ্যে 5-6 মিনিটের মতো রেস্ট নিছি, যেহেতু আমার আবার ব্যাক করতে হবে। আমি তো আর যেমন কয়েকদিনের ট্যুরে বের হয়নি, তারপরও আমি প্রায় 2.5 ঘন্টা সাইকেল চালিয়ে আসছি, আবার তো আমার ব্যাক করতে হবে। তো এই জন্যই বেশি সময় রেস্ট না নিয়ে আমি একটু সামনের দিকে আগাবো, আরও সৌন্দর্য আপনাদের উপভোগ করাবো, তারপরে দেখি কতক্ষণ পরে ব্যাক করা যায়। কিন্তু আজকে দিনের মধ্যে তো আমার আবার ব্যাক করতে হবে। গাছগুলো যেন পাতা নাড়িয়ে স্বাগত জানাচ্ছে আমাদেরকে, প্রকৃতিও তার রূপ মেলে ধরেছে। এই গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেশিরভাগ কিন্তু মাছের চাষ হয় এবং মুরগি পালন। তো আমি একটা আপনাদের ঘের দেখাই, এই দেখুন, জাস্ট এই যে ঘের, রাস্তার পাশে এরকম ঘের সুন্দর। আর কিছু কিছু ঘেরের মধ্যে একসাথে আপনার মুরগিও পালন করা হয়, যা অত্যন্ত আর কি লাভজনক হয়ে থাকে। আর আপনাদেরকে এই ঘেরটা দেখিয়েছি আমি, সামনে অবশ্যই পড়বে তখন আমি আপনাদেরকে ইনশাল্লাহ মুরগি পালনের ইটা দেখিয়ে রাখবো। আর দেখুন কতটা সুন্দর জায়গা দিয়ে আমি যাইতেছি। ওই দেখুন একটা খামার বাড়ি গড়ে উঠেছে এতটুকু জায়গা নিয়ে, বিশাল জায়গা নিয়ে জমির মধ্যে। ওখানে সব কিছু চাষ করা হয়, মাছ, পোলট্রি এটি উৎপাদন হয় ওখান থেকে। আর এইভাবেই কিন্তু আমাদের গ্রামগঞ্জে, এই গোপালগঞ্জের কোটালীপাড়ায় এইভাবেই ব্যবসায়িক, বিশেষ করে মাছটা বেশি উৎপাদন হয়। বন্ধুরা, আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাতে চাই, আগেকার দিনে মানুষ যে বেড়া পাথা বলে, যা দিয়ে আর কি বেড়া ছিল, ঘরের বেড়া দিত, সেই পাতা একটু আপনাদেরকে দেখাই আমি। এই দেখুন, এই যে কিন্তু সেই বেড়া পাতা গাছ, এইটি দিয়েই কিন্তু আগে গ্রামগঞ্জে বেড়া দেওয়া হতো ঘরের। বন্ধুরা, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইচ গেট বলা হয়। এটা কিন্তু পানি নামা ওঠার কাজে এটা ব্যবহৃত হয়। এখন আপাতত ওই দিক থেকে পানি এদিকে নামছে, দেখুন কতটা স্রোত। যদি আপনাদের একটু নিচে নামে আমি দেখাই এটা কতটা পরিমাণে স্রোত হতে পারে, দেখুন জাস্ট। তো হচ্ছে, আমার মনে হচ্ছে কি আমি হয়তো 90 দশকের বাংলায় আমি ঘুরতে এসেছি, এরকম সুন্দর। আর এইখানে যে গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই নদী দিয়েই কিন্তু নেওয়া আসা হয়। বন্ধুরা, নদীমাতৃক দেশে জন্মগ্রহণ করেছি এবং নদীর এলাকায় ঘুরতে এসেছি। এখানে এসে যদি আমি একটু নদীর পানিতে হাত না বুলাই তাহলে তো এটা হয় না। তো এর জন্য আমি একটু একটু ঘেমিয়েও গিয়েছি। তো এখন একটু হাত পাটা ধুয়ে নেব এই নদীর পানিতে। কতটা শান্তি বন্ধুরা, এটা অতুলনীয়। বন্ধুরা, নদীর পানিতে একটু ফ্রেশ হয়ে আমরা আবার উঠছি আর আমাদের সেই বাড়ির দিকে আমরা রওনা হতে যাচ্ছি। তো ভালোই লাগলো একটু ফ্রেশ হয়ে।